বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় রয়েছে বলছে পুলিশ। 10 মামলায় 24 জন রিমান্ডে। সন্ত্রাসের পথ ছাড়েনি বিএনপি বললেন ওবায়দুল কাদের। আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা অভিযোগ ফখরুলের। হেফাজতের শামিল হচ্ছে জামাত। মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি তৈরি বলছেন বিশ্লেষকরা। লালমনিরহাটে যুবককে পুড়িয়ে হত্যা মামলায় মুয়াজ্জিন গ্রেফতার। এ পর্যন্ত আটক 33। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই জয়ের সুবাস পেল বাংলাদেশ। প্রীতি ম্যাচে হারল নেপাল। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে শ্রদ্ধা ভালোবাসায় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ। নুহাশপল্লীতে নানান আয়োজন। রাজধানীতে যারা বাসে আগুন দিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে বলে দাবি করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যারা ঘটনার সাথে জড়িত তাদের ধরতে অভিযান চলছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত 10টি মামলা হয়েছে। মিনালা দিবার সহায়তায় শাকেরা আরজুর রিপোর্ট। বৃহস্পতিবার ঢাকা 18 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। ওই দিনই কয়েকজনকে আটক করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানান, ঘটনাস্থলের ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। অজ্ঞাতনামা বেশ কিছু আসামি আছে, তাদেরকেও আমরা খুব দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। এদিকে আরেক অনুষ্ঠানে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানান, ঘটনার আলামত হিসেবে বিএনপির একজন সিনিয়র নেতার সাথে এক নেত্রীর টেলিফোন অডিও রেকর্ড খতিয়ে দেখা হবে। অগ্নি সন্ত্রাসের ঘটনাগুলো এবং কল রেকর্ডের কথাবার্তার ভিতরে বেশ সিমিলারিটি আছে এবং ওইটা থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায়। কাজে সেটি আমরা গুরুত্ব সহ সেটি আমরা তদন্তের ক্ষেত্রে অবশ্যই আমরা সেটি আমলে নেব। আগুন দেওয়ার ঘটনাটি নির্বাচনকে কেন্দ্র করে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় 8 থানায় 10 মামলায় 24 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি 9 জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। পুলিশের তথ্য অনুযায়ী শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে পার্ক করে রাখা একটি সরকারি বাসে প্রথম আগুন দেওয়া হয়। আরও বেশ কিছু স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার 10টি মামলা হয়। ওই ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে 24 জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া আদালত 9 জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়ে সবার জামিন নামঞ্জুর করেন। আগুন সন্ত্রাস নাশকতা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপনির্বাচনে পরাজয়ের পর বাসে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে বিএনপি অগ্নি সন্ত্রাসের পথ থেকে বের হতে পারেনি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। উপনির্বাচন, বিভিন্ন অঙ্গ সংগঠনের কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। সভানেত্রী ধানমন্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনা সহ নানা কারণে ঢাকায় ভোটার উপস্থিতি কম হলেও দেশের অন্যান্য জায়গায় সন্তোষজনক। শনিবার যুবলীগের কমিটি ঘোষণা করা হবে। এছাড়া যেসব উপকমিটি বাকি আছে সেগুলোও পর্যায়ক্রমে ঘোষণা করার কথা জানান ওবায়দুল কাদের। অনেকগুলো দিয়ে দিয়েছি, শুধুমাত্র বাকি ছিল যুবলীগ। আগামীকাল বিকেলের দিকে আমরা যুবলীগের কমিটি দিয়ে দিই। রাজধানীর বিভিন্ন এলাকায় 9টি বাসে আগুনের ঘটনাই প্রমাণ করে বিএনপি আগুন সন্ত্রাসের পথ থেকে বের হতে পারেনি। করোনার মতো বৈশ্বিক সংকটকালে এ ধরনের নাশকতা জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। গতকালের
নাশকতা প্রমাণ করেছে, বিএনপি তাদের চিরাচল সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারে। তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গতকাল রাজধানীতে নাশকতা চালায়। ভোটের রাজনীতি থেকে প্রত্যাখ্যাত হয়েও বিএনপি নিজেদের ভুল বুঝতে পারছে না। এজন্য দলটিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বৈশ্বিক মহামারী করোনার মানবিক সংকটের মধ্যেও তাদের ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মিথ্যাচারের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে না বলেই বিএনপি নাশকতা করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। একটা শান্তিপূর্ণ আন্দোলন নিজেদের নেত্রীর মুক্তির জন্য দেখার মতো একটা সমাবেশ তারা করতে পারে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকারের এজেন্টরা বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার গণতন্ত্রের সব পথ বন্ধ করে দিতে চায়, বিএনপিতে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, বিদেশে নিয়ে চিকিৎসা নির্ভর করছে পরিস্থিতির উপর। ইবনে নূর শাওনের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্সে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেখানে গোটা পৃথিবী অনুষ্ঠানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানান বিএনপি মহাসচিব। জানান, বিএনপির রাজনীতিতে তার প্রভাব রয়েছে, দলে কোনো দ্বন্দ্ব নেই বলেও জানান ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আছে, স্থিতিশীল আছে এবং আমরা বিশ্বাস করি যে উনি সুস্থ হয়ে উঠবেন। বেগম খালেদা জিয়া রাজনীতি থেকে কখনোই আপনার চলে যাননি এবং যাবেন না, কারণ তার যে অবদান এবং এই বাংলাদেশের মানুষের মধ্যে তার যে অস্তিত্ব, এটা একেবারে অত্যন্ত গভীরে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। বৃহস্পতিবার বাসে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরে বলেন, আন্দোলন বাধাগ্রস্ত করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। সরকারি কিছু এজেন্টস থাকে, সাবুটিয়ার্স, এই এজেন্ট সাবুটিয়ার্স এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। মির্জা ফখরুল বলেন, বিএনপির রাজনৈতিক এজেন্ডা একটাই, আর তা হলো জনগণের সরকার ও সংসদ। এই সমস্ত অডিও ভিডিও যে সমস্ত ফাঁস হয়, এটা বরঞ্চ তারা ভালো বলতে পারবেন। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। তবে এবার হেফাজতে শামিল হচ্ছে জামাতের নেতাকর্মীরা। সম্প্রতি রাজধানীতে হেফাজতের ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ঘিরে ছিল জামাত কর্মীদের সরব উপস্থিতি, আর এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র ছিল বলে মনে করছেন আলেম সমাজ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অরাজক পরিস্থিতি তৈরি করাই ছিল জামাতের উদ্দেশ্য। ইয়াকুব লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 2013 সালের 5ই মে হেফাজতের পূর্ব নির্ধারিত সমাবেশ ঘিরে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। সরকারি বেসরকারি সম্পদ ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় হেফাজত কর্মীরা। পরে অভিযানের মধ্য দিয়ে দমন হয় নাশকতা। পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে, নাশকতার পেছনে হাত ছিল জামাত শিবিরের। সম্প্রতি রাজধানীতে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বহু মানুষ জড়ো হয়। মূলত হেফাজতের মিছিলে এসে মেলে জামাত কর্মীরা। কর্মসূচিতে জামাতের অর্থায়নও ছিল। নেতৃত্বে ছিলেন দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদি। আমরা তো মুসলমান হিসেবেই অংশগ্রহণ করছি এবং সেখানে আমরা যারা ছিলাম, সেখানে তো হেফাজত ইসলামের কোনো নেতৃবৃন্দ ছিলেন না, মানে বিশেষ করে আমি যে ব্যানারের সাথে ছিলাম। কাজেই হেফাজত ইসলামের সাথে আমাদের কিন্তু কোনো দূরত্ব নেই। তবে আলেমরা মনে করেন, সমাবেশের গায়ে কালিমা দিতেই সেদিন জামাত এসে মিশেছিল। আমরা অবশ্যই বিবৃত বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি যে আমাদের রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের দাবির মধ্যে অনেকে রাজনৈতিক দাবিও ঢুকিয়েছে। হেফাজতের সাথে অনেক নেতারাও এরকম রয়েছে যারা জামাতের সাথে লিয়াজু কমিটিতে রয়েছে, যেটা আমরা জানি 20 দলীয় জোটের সাথে রয়েছে।
তো তাদের সাথে দেখা যায় যে তারাও অনেক সময় একমত হয়ে এই আন্দোলনগুলো করে। জামাতের এই সূক্ষ্ম কৌশল থেকে বাঁচতে হেফাজতের নীতি নির্ধারকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন এই ইসলামী চিন্তাবিদ। শুধু জামাত ইসলাম না, যে কোনো উগ্রবাদী দলই আমাদের জন্য ক্ষতিকর। হেফাজতে ইসলাম যারা, তারাও কিন্তু তাদেরও মৌলিক কথা হলো শান্তি, কিন্তু তারপরে তাদের সাবধান থাকা দরকার যে এখানে এমন কোনো লোক অনুপ্রবেশ না করে যার কারণে তাদের ভালো কিছু খারাপে যাতে পরিণত হয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠনটি এখনও বিদেশি শক্তির মদত পাচ্ছে। হেফাজত যেটি ডাক দিয়েছে সেখানে জামাতের সহযোগিতা এটা আজকের না। এরকম রাজনৈতিক সমাবেশ করে যদি কোনো অঘটন ঘটে যায়, সেটি বাংলাদেশের যে ভাবমূর্তি আছে সেটাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তো সেইগুলোই হচ্ছে আমাদের ঝুঁকি বা আমাদের নতুন থ্রেট। 5 মের ঘটনা থেকে হেফাজতের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন এই নিরাপত্তা বিশ্লেষক। এখানে যে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এগুলো আসলে একটা প্রেশার তৈরি করা হচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। লালমনিরহাটের বুড়িমারিতে যুবক জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলায় বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। ঘটনার প্রথম থেকে তার উপস্থিতি ও অংশগ্রহণ ছিল বলে জানা গেছে। এ নিয়ে এখন পর্যন্ত এই মামলায় 33 জনকে গ্রেফতার করা হলো। মামলার প্রধান আসামি আবুল হোসেন 5 দিনের রিমান্ডে আছে। মসজিদের খাদেম জোবেদ আলী সহ 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক 5 কিশোর সংশোধনাগারে এবং বাকিরা জেল হাজতে রয়েছে। 29 অক্টোবর বুড়িমারি বাজারে ধর্মীয় অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। যাত্রী না পাওয়ায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করছে বাংলাদেশ বিমান। আর যাত্রী কম হওয়ায় ফ্লাইট সংখ্যা কমিয়ে ফেলেছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। এ সময়টাতে বিমান সংস্থাগুলোকে উড়ানের সংখ্যা কমিয়ে সমন্বয় করে ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। স্বাস্থ্যবিধি মেনে 16 জুন থেকে সীমিত আকারে আন্তর্জাতিক রুটে চলছে এয়ারলাইন্সগুলো। নিষেধাজ্ঞা তুলে নেয় এখন বেশ কিছু আন্তর্জাতিক রুটে চলছে বাংলাদেশ বিমান সহ বেসরকারি এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজ। তবে মূল সংকট যাত্রী না পাওয়া। এরই মধ্যে ঢাকা কলকাতা রুটে ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। আর ঢাকা চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করতেই পারেনি বিমান। আমরা 3টা ফ্লাইট প্রাথমিকভাবে কলকাতায়, 3টা দিল্লি এবং 3টা চেন্নাই চালানোর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে দিল্লিতে আমরা এখন 3টার পরিবর্তে 2টা চালাচ্ছি। আর কলকাতায় আমরা যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে পরবর্তী ফ্লাইটগুলো সাসপেন্ড করেছি আমরা। শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই নয়, যাত্রী সংকটে ভুগছে বেসরকারি বিমান সংস্থাগুলো। দেশগুলো নতুন ভিসা না দেয়ায় যাত্রী পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন বিমান সংস্থাগুলো। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কখনোই প্রি কোভিডের ইকুইভ্যালেন্ট আসলে আমরা চিন্তা করার সুযোগ নেই, বিকজ এখানে অনেক ভিসা রেস্ট্রিকশন আছে, এখানে স্বাস্থ্য সতর্কতামূলক অনেক রেস্ট্রিকশন আছে। সাথে সাথে প্রত্যেকটা দেশে বিশেষ করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত আছে, বিশেষ করে বাংলাদেশ কিংবা আদার্স কান্ট্রিগুলোর প্রত্যেকটা সিদ্ধান্তকেই ক্যারি করে আমাদেরকে ফ্লাইট অপারেশনে থাকতে হয়। এখানে যদি যাত্রী স্বল্পতা ডেফিনেটলি আছে, কারণ এখানে টুরিস্ট প্যাসেঞ্জার নেই বললেই চলে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আশাবাদী হতে পারছে না এয়ারলাইন্সগুলো। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। করোনায় একদিনে আরও 19 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 1767। শীতের সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম, চিনির বাজার ঊর্ধ্বমুখী। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। দৃষ্টি দেব করোনা পরিস্থিতির দিকে। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগে মারা গেছে 13 জন। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6159। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 251তম দিনে 115টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 13,539 জনের। শনাক্ত হয়েছে 1,767 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,28,965। নতুন 1,519 জন সহ সুস্থ হওয়ায় সুস্থ মানুষের সংখ্যা 3,46,387। এ পর্যন্ত 25,15,339 জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
অবহেলিত ও অনুন্নত এলাকার উন্নয়নের দিকে নজর দেবেন ঢাকা 18 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসান। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, করোনা ও সাধারণ ছুটি না থাকায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেও জানান হাবিব হাসান। তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসেবে এলাকার উন্নয়নে অবদান রাখবেন। জানাচ্ছি ছুটির দিনের বাজারের খবর। শীতের সবজির সরবরাহ বেড়েছে, তাই দামও কিছুটা কমেছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। সব রকম পেঁয়াজের দামও কমে আসছে। দেশি পেঁয়াজ কেজিতে কমেছে 8 টাকা, তবে খোলা চিনি প্রতি কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 65 টাকায়। মফিউর রহমানের রিপোর্ট। বাজারে শীতের সবজির সমারোহ। গেল সপ্তাহের চেয়ে দাম কিছুটা কম। সিম 50 থেকে 60 টাকা, ঝিঙ্গা 50, ধুন্দুল 40, মূলা 40, করলা 50 থেকে 60 আর শসা 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড়গুলো তো আরো একটু বেশি না? বাজারে এসেছে পাতাসহ নতুন পেঁয়াজ, বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, সব রকম সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, তবে এখনো দাম স্বাভাবিক নয় বলে জানান ক্রেতারা। শীতের আগমনীয় হলেও দাম একটু কমে নেই। দাম আর একটু কম হলে ভালোই তো আর কি। 15 দিন আগে আসছিল এটা 70 টাকা 80 টাকা, এখন মনে করেন 50 টাকা বেশি। এই সপ্তাহে 50 টাকা বেশি আছে। ভালো আমদানি খুব বেশি, কারণ পাতাকপি ফুলকপি নতুন তো বাড়ি গেছে, দাম একটু কম। কমেছে সব রকম পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ কেজিতে 8 টাকা কমে বিক্রি হচ্ছে 70 টাকা দরে, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 45 টাকা দরে। আমার দেশিটা বিক্রি করতে যে 68 টাকা, চায়না বিক্রি হচ্ছে 35, তুরস্ক 45, 44 এরকম বিক্রি হচ্ছে, আর ফরিদপুরের কিং বিক্রি হচ্ছে আপনার 65, 64 এরকম। চিনির কেজি এ সপ্তাহে বেড়েছে। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 65 টাকা দরে। সব রকম ডাল ও ভোজ্য তেল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। চালের বাজার এখনো চড়া। এই সপ্তাহে তেল, চিনি, ডাল এই তিনটার দাম বাড়তি। এছাড়া গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাছ ও মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিয়ম মেনে চললে ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শাহবাগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নার্সরা উদ্যোগী হলে তারা ডায়াবেটিক সেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবে। নিজেই নিজের রক্ত পরীক্ষা, ইনসুলিন দেয়া সহ রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার কৌশলগুলো শিখিয়ে দেয়া হলে ডায়াবেটিক সেবায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও জানান তারা। রোগটাকে চশমার মতো বানাই দিতে হবে। মানে চশমার মতো মানে যে খুলতে লাগাইতে সাহায্য লাগে না, এবং ওইটা ওই ডায়াবেটিক লোক সে নিজে ওষুধ অ্যাডজাস্ট করা, খাওয়া দাওয়া করা, এক্সারসাইজ করা, ডিসিপ্লিন রাখা, এটা সে নিজে শিখে নিলে তাহলে পরে ওইটাই বলছে চশমার মতো বানানো। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে প্রায় 300 কোটি টাকা কর পাওনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। বকেয়া এই কর আদায় না হওয়ায় আর্থিক সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। তবে কর্মকর্তারা বলছেন, সংকট কাটিয়ে উঠতে কর আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, চট্টগ্রামে সরকারি হোল্ডিং 1516টি। সরকারি এসব প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স বাবদ পাওনা 280 কোটি টাকার বেশি। বিপুল পরিমাণ কর বকেয়া থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আদেশ যদি আমরা এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের আর খুব বেশি সমস্যা হবে না। নগর উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পৌর কর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বলছেন নাগরিক আন্দোলনের নেতারা। সিটি কর্পোরেশনের মেয়রের বর্তমান যে ক্ষমতা, আইনগত ক্ষমতা আছে, সেটা কিন্তু খুবই সীমিত। হ্যাঁ, এক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা দিতে গেলে অবশ্যই সিটি কর্পোরেশনের পুরো ক্ষমতায়নকে এটা ঢেলে সাজানো দরকার এবং মেয়রের ক্ষমতা অনেক গুণে বাড়ানো দরকার। বকেয়া পৌরকর আদায়ে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে, জানিয়েছে সিটি কর্পোরেশন। যারা এই শহরের সুযোগকে ব্যবহার করে টাকা কামায়, তারা প্রাপ্যটা দিচ্ছে না। এটার জন্য এখন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি লিখতেছি। এই শহর বিরাট অর্থনৈতিক এবং ভৌগোলিক সক্ষমতা আছে, এটাকে আমরা ব্যবহার করে টাকাটা আদায় করার চেষ্টা করব। বকেয়া থাকা পৌরকর আদায় করা গেলে নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা দেয়া আরও সহজ হবে বলেও জানান তিনি। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
সড়ক দুর্ঘটনায় 4 জেলায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 10 জন। পুলিশ জানায় সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দার বেলতলিতে দাঁড়িয়েছিল একটি কাভার্ড ভ্যান। সে সময় ত্রিশাল থেকে আসা একটি মাহিন্দ্র কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাহিন্দ্রের চালক পলাশ ও যাত্রী চামেলি আক্তার নিহত হন। এদিকে দিনাজপুরের বিরামপুরে মেয়ের বাড়ি থেকে বাইসাইকেলে ফেরার পথে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের মহেশপুরে 2 জন ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে 1 জন নিহত হয়েছে। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় সন্ধ্যায় ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজীবপুর গ্রামে বাড়ির পাশের বাঁশের খুঁটি থেকে বিদ্যুতের তার পুকুরের পানিতে ছিঁড়ে পড়ে। প্রথমে পুকুরে পানি আনতে গিয়ে গৃহবধূ রেখা বেগম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। তাকে বাঁচাতে গিয়ে ছেলে রাজাকুল ইসলাম ও নাতি সুজনেরও মৃত্যু হয়। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। অবসরের পর নানামুখী সংকটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পেনশন আর কল্যাণ বোর্ডের টাকা তুলতে ঢাকার অফিসে তাদের ঘুরতে হচ্ছে দিনের পর দিন। কর্তৃপক্ষ বলছে জেলা পর্যায়ের শিক্ষা অফিসের চেয়ে কম লোক নিয়ে লাখো শিক্ষকের সেবা দিচ্ছেন তারা। সোহেল তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। কিশোরগঞ্জের আরএস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর গুলশানারা বেগম অবসর আর কল্যাণ ফান্ডের টাকার জন্য ঘুরছেন বহুদিন। হার্টের রোগী গুলশানারার বুকের ব্যথার চেয়েও টাকা না পাওয়ার ব্যথাটা যেন অনেক বেশিই প্রকট। একবার কলেজে যাচ্ছি, একবার ঢাকায় আসছি, একবার অবসর সুবিধা বোর্ডে আসছি। জীবনের একটা অর্জন, এই অর্জনটি ভোগ না করেই কি আমি মরে যাব? শেরপুরের শ্রীবদী উপজেলার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল কাদেরের অবস্থাও তথৈবচ। বসার জায়গা পেলাম না, কোনো ডাক্তার নাই, বাথরুম নাই। পলাশীর ব্যানবেইজ ভবনের নিচতলায় জীর্ণ শীর্ণ কটি রুমে অবসর বোর্ড আর কল্যাণ ট্রাস্টের অফিস, যেখানে সারা দেশ থেকে আসা শিক্ষক কর্মচারীদের জন্য নেই কোনো রেস্টরুম, নেই ক্যান্টিন, মেডিকেল সুবিধা কিংবা প্রতিবন্ধীদের বসার জায়গা। আমি ওপেন হার্ট সার্জারি করেছি, অবসরের টাকার জন্য আমি বহুবার এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি। তবে আজকে সুখের বিষয়, আমাদের সদস্য সচিব অধ্যক্ষ স্যার উনি আমার ফাইলে সই করলেন। আশা করি আমি শীঘ্রই টাকা পেয়ে যাব। ঝিনাইদহ থেকে এসেছি, তো আমার ভাই একজন শিক্ষক ছিলেন, এখানে এসে দেখি যে জনবলের অভাব আছে। রাজশাহী বাগমারা মতেহারা হাই স্কুলের শিক্ষক, চোখে মোটেই দেখি না। আমার হার্টেরও সমস্যা এবং ফুসফুসেরও সমস্যা রয়েছে। জনবল কাঠামোর বিভিন্ন সমস্যার কারণে টাকাটা পেতে দেরি হচ্ছে। কল্যাণ আর অবসর বোর্ডের সচিবেরা বলছেন শিক্ষকদের ভোগান্তি দূর করতে কিছু পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। অফিসের অবকাঠামো নাই, তাদের বসার কোনো জায়গা দিতে পারি না, তাদের একটা ওয়াশরুম নাই। এই বয়োবৃদ্ধ মানুষগুলি নির্ধারিত একজন ডাক্তার থাকা দরকার। আমাদের জনবল কাঠামোতেই এটা থাকা উচিত, অবশ্য এটা নেই। আমার জনবল কাঠামোতে 48 জন কর্মচারী কর্মকর্তা আছে, সেখানে প্র্যাকটিক্যালি আমরা আছি 15 থেকে 16 জন। তাহলে আমি 5,40,000 শিক্ষক, 33,000 স্কুল মাদ্রাসা আমি সেবা দেই। আমার 10-12 জন, একটা শিক্ষা অফিসে ও জেলা শিক্ষা অফিসে একটা বেশি স্টাফ থাকে। নানামুখী সমস্যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকেরা নাজেহাল হচ্ছেন অবসর আর কল্যাণ বোর্ডের টাকা নিতে এসে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। হিলি স্থল বন্দরে আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকায় স্থিতিশীল রয়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচ 120 টাকা থেকে কমে 70-80 টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকারকরা জানান, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে কাঁচামরিচ উঠতে শুরু করায় আমদানি করা মরিচের চাহিদাও কমেছে, ফলে দাম কমতে শুরু করেছে বলে জানান মরিচ আমদানিকারকরা।
শেষ করব হুমায়ুন আহমেদের জন্মদিনের খবর দিয়ে। ৭২তম জন্মদিন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যারকে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করল ভক্ত, অনুরাগী ও স্বজনরা। এ উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে ছিল নানান আয়োজন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নুহাশপল্লীতে নানা আয়োজনে পালন করা হয় হুমায়ুন আহমেদের ৭২তম জন্মদিন। তার কবরে জানানো হয় শ্রদ্ধা, আত্মার শান্তি কামনা করে করা হয় প্রার্থনা। পরে হুমায়ুন আহমেদের মুরালের সামনে কেক কাটা হয়। হুমায়ুন ভক্তরা জানান, ভালোবাসা ও শ্রদ্ধায় আজীবন লেখককে স্মরণ করে যাবেন। হিমু, মিশর আলী, রূপা, তারপরে শুভ্র, প্রত্যেকটা সৃষ্টির মাধ্যমে, তার ভক্তগুলোর মাধ্যমে উনি বেঁচে থাকবেন। উনি সাহিত্যের, শিল্পের যেখানেই হাত দিয়েছেন সেখানেই তার হাতের জাদু রয়ে গেছে। হুমায়ুন আহমেদের স্বপ্ন পূরণ করবার পাশাপাশি লেখককে নতুন প্রজন্ম সাগ্রহে পাঠ করছে, এটা এক নতুন উপলব্ধি। সম্প্রতি গত বছর হুমায়ুন আহমেদের স্কুলটা এমপিও ভুক্তি হয়েছে ক্লাস 8 পর্যন্ত, এবং খুব ভালো চলছে স্কুলটা। সেটা ওনার স্বপ্ন পূরণের একটা ধাপ আমরা অতিক্রম করেছি। এখন যে প্রজন্ম সবে মাত্র 2-3 বছর ধরে বা এই বছর এই প্যান্ডেমিকে প্রচুর মানুষ আছে বই পড়েছে, যারা হুমায়ুন আহমেদকে পড়া শুরু করেছে, তারা হুমায়ুন আহমেদকে নতুন করে উপলব্ধি করতে পারে। হুমায়ুন আহমেদের নানা বাড়ির নেত্রকোনায়ও পালন করা হয় তার জন্মদিন। বের হয় আনন্দ র্যালি। পরে মোক্তারপাড়ার মাঠে মুক্তমঞ্চে কেক কাটা হয়। হুমায়ুন আহমেদ 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। 2012 সালের 19 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় রয়েছে বলছে পুলিশ। 10 মামলায় 24 জন রিমান্ডে। সন্ত্রাসের পথ ছাড়েনি বিএনপি বললেন ওবায়দুল কাদের। আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা, অভিযোগ ফখরুলের। হেফাজতে শামিল হচ্ছে জামাত। মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি তৈরি বলছেন বিশ্লেষকরা। লালমনিরহাটের যুবককে পুড়িয়ে হত্যা মামলায় মুয়াজ্জিন গ্রেফতার। এ পর্যন্ত আটক 33। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই জয়ের সুবাস পেল বাংলাদেশ। প্রীতি ম্যাচে হারল নেপাল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।